কিরে তোর আবার কি হলো? এভাবে উঠে পড়লি কেন? খারাপ কোনো স্বপ্ন দেখেছিস? চিৎকার করলি যে? আরে, খারাপ স্বপ্ন দেখেছি। দেখলাম মা খুব অসুস্থ, হাত বাড়িয়ে আমাকে ডাকছে, কিন্তু আমি মায়ের দেখা পাচ্ছি না। তোকে কতবার বলেছি বাড়িতে যাওয়ার জন্য, গিয়ে তোর মাকে একটু দেখে আয়। এখানে এসেছিস কম সময় তো হয়নি। কি করব বল, কত মাস ধরে মাইনে পাই না, তাছাড়া ছুটিও দিচ্ছে না। ছুটি না হলে বাড়িতে যাব কিভাবে? যদি ছুটি না নিয়ে বাড়িতে চলে যাই, কাজটাই চলে যাবে। সেটাই তো কথা, এমন কাজ করবার থেকে না করা অনেক ভালো। না পাচ্ছি মাইনে, না পাচ্ছি ছুটি, শুধুমাত্র গাধার মতো খেটেই যাচ্ছি। এবার একটু বাড়িতে যেতেই হবে, আমার মন যে আর মানছে না। আমি আজকেই স্যারের সাথে কথা বলবো। কথা বলে কোনো লাভ হবে বলে মনে হয় না। তবুও তুই বলে দেখতে পারিস, যদি দয়া মায়া করে 2-1 দিনের ছুটি দেয়, তাহলে সেই 2-1 দিনে গ্রামে গিয়ে তোর মাকে দেখে আসতে পারবি। ঠিক আছে, তাই হবে। কিরে, গ্রাম থেকে কোনো চিঠি এসেছে নাকি? নিশ্চয়ই তোর মা চিঠি পাঠিয়েছে। এবার কি লিখলো বলতো? কি আবার লিখবে? প্রতিবার যা লেখে তাই লিখে পাঠিয়েছে। এই তো চিঠিতে গোটা গোটা অক্ষরে লেখা আছে, আমার জন্য পান্তা ভাত এবং পুঁটি মাছের ঝোল রেখে দিয়েছে, আমাকে বাড়ি যেতে বলছে। আচ্ছা, একটা কথা বলতো, তোর মা তো পড়ালেখা জানে না, তাহলে এই প্রতিবার পান্তা ভাত আর পুঁটি মাছের ঝোলের চিঠি কে লেখে? ওই তো একটা মেয়ে আছে, ও মায়ের দেখাশোনা করে, আমাদের বাড়িতেই থাকে আর কি। শুধু কি মেয়ে, নাকি অন্য কিছু? আমার তো মনে হয় অন্য কিছু। হ্যাঁ, তাছাড়া চিঠিতে আরো কিছু লেখা থাকে। ওসব জেনে তোর লাভ নেই, যখন হবে তখন ঠিক জানতে পারবি। এখন কি করব বলতো, মায়ের জন্য আমার একদম মন টিকছে না। আমার কাছে কোনো সমাধান চেয়ে লাভ আছে কি? আমি তো আর স্যার নই। তুই বরং এখানে এত কথা না বলে স্যারের কাছে গেলেই তো পারিস। তারপর স্যার তোকে ছুটি দিয়ে দেয় কিনা দেখ, সেটা পরের ব্যাপার। এবার যদি স্যার আমাকে ছুটি না দেয় না, আমি তোকে বলছি আমি আর এই চাকরি করব না। চাকরি করবার কোনো দরকার নেই, গ্রামে গিয়ে চাষবাস করে খাবো, মায়ের সাথে থাকবো, এটাই অনেক। আমিও তো একই কথা বলি, এমন চাকরি থাকবার থেকে না থাকা অনেক ভালো। যদি প্রতি মাসে মাসে মাইনে পেতাম, তাহলে অন্তত নিজের মনকে বোঝাতে পারতাম ছুটির দরকার নেই, মাস শেষে টাকাটা তো পাচ্ছি। চল তাহলে স্যারের কাছে যাই, গিয়ে ছুটি চাই। ওরে, তোকে কত করে বলেছি একটা চিঠি লিখতে। চিঠিতে পান্তা ভাত আর পুঁটির ঝোলের কথা লিখতে বলেছিলাম। তুই কি লিখেছিস নাকি কিছুই করিসনি? বুড়িমা, তুমি কখনো দেখেছো আমার চিঠি লিখতে আলসেমি লাগে? আমি প্রতি মাসের চিঠি মাসে ঠিকঠাকভাবে লিখে দিই। অন্য কাজেও যদি আমার আলসেমি লাগে অথবা করি না, তবু আমি এই চিঠির কাজটা ঠিকঠাকভাবেই করি। দেখিস, চিঠিতে অন্য কিছু লিখিস না যেন। অন্য কিছু লেখার কোনো দরকার নেই। আমার অসুস্থতা নিয়ে কখনোই কিছু চিঠিতে লিখবি না, তাহলে আমার ছেলেটা চিন্তা করবে। আমি বুঝি না বুড়িমা, এত এত করে চিঠি লিখি, তবুও তোমার ছেলে একটাবার তোমাকে দেখতে আসে না কেন? তোমার ছেলের কি তোমাকে দেখতে আসার একদম মন নেই? এভাবে বলছিস কেন? আমার ছেলে এমনটা কখনো করতে পারে নাকি? আমার মনে হচ্ছে আমার ছেলে হয়তো কোনো ঝামেলায় আছে। আমি যদি শহরে যেতে পারতাম, তাহলে আমি আমার ছেলেটাকে দেখে আসতাম। এবার যদি তোমার ছেলে না আসে না, তাহলে মনে রেখো আমি নিজেই তোমার ছেলের কাছে চলে যাব। তারপর তোমার ছেলেকে ধরে বেঁধে তোমার কাছে নিয়ে আসব। ওরে না রে না, এমনটা করিস না। ছেলেটা ওখানে চাকরি করে, চাকরির ওইখানে গিয়ে ঝামেলা করলে ওকে চাকরি থেকেই বাদ করে দেবে। আমার ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। নিকুচি করেছে তোমার ছেলের ভবিষ্যতের। তোমার ছেলের ভবিষ্যৎ দিয়ে কি করবে? কত করে বলি গ্রামে এসো, গ্রামে এসে চাষবাস করে খাও। এতে কি ভালো থাকা যায় না? তুই এমন করছিস কেন? আমার ছেলের ভালো আমার ছেলে নিজেই বোঝে। না, আমি আর কোনোভাবেই মানব না।
অনেক সময় দিয়েছি। এতদিন শুধু ছেলের কথা বলে ছেলের এই ছেলে টাকা এই দেবে সেই দেবে বলে অনেক ঘুরিয়েছ, আর নয়। দেখুন বাবু, আমাকে আর একটু সময় দিন। আমার ছেলেটা হয়তো কোনো বিপদে পড়েছে, তাই হয়তো টাকা পাঠাতে পারছে না। টাকা পাঠালেই আমি আপনার টাকা পরিশোধ করে দেব। টাকা নেওয়ার সময় মনে ছিল না? তখন তো আমার থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে ছেলেকে চাকরিতে পাঠিয়েছিলে। এখন সেই টাকা পরিশোধ করতে এত দ্বিধা কিসের তোমাদের? বললাম তো বাবু, আমার ছেলে মনে হয় কোনো সমস্যায় পড়েছে। আমি কোনো খোঁজ খবর পাচ্ছি না। যদি পাই অথবা সে টাকা পাঠায়, তাহলেই আমি আপনাকে টাকাটা দিয়ে দেব। আমি অসুস্থ বৃদ্ধ মানুষ, আমাকে এভাবে বাড়ি থেকে বের করে দেবেন না। অনেক হয়েছে, এখন মিছে কথায় আর চিঁড়ে ভিজবে না। বের হও, এখনই বের হও বলছি। এই মেয়ে, এই বুড়িকে নিয়ে এখনই ঘর থেকে বেরিয়ে যাও। ভিটে মাটি আজকে থেকে আমার হলো। দয়া করুন বাবু, দয়া করুন। এই বৃদ্ধ মানুষটাকে নিয়ে আমি কোথায় যাব এখন? যদি যাওয়ার কোনো জায়গা না পাও, তাহলে ওই রাস্তায় গিয়ে মরে পড়ে থাকো। ওটা আমার দেখবার বিষয় নয়। বাবু, দয়া করে এতটা নিষ্ঠুর হবেন না আমাদের ওপরে। একটু দয়া করুন, আমাদের আর কিছুটা সময় দিন। আমি আপনাকে কথা দিচ্ছি, সমস্ত টাকা পরিশোধ করে দেব। না রে বাবা, আমি আর কোনো সময় দিতে পারবো না। এই মুহূর্তে বুড়িটাকে নিয়ে বেরিয়ে যাও, আমি ঘরে তালা দেব। ও বুড়িমা, তুমি একবার শুধু আমাকে একটু অনুমতি দাও। আমি এখনই তোমার ছেলের কাছে চিঠি লিখে পাঠাবো। তোমার ছেলে এই কথা জানতে পারলে সে তাড়াতাড়ি চলে আসবে। আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। না রে না, আমি তোকে বারবার করে বলছি, আমার ছেলেকে এই বিষয়ে কোনো চিঠি লিখবি না। ও নিশ্চয়ই কোনো কষ্টে রয়েছে অথবা সমস্যায় আছে। আমার এই কথা শুনলে ছেলেটা তাড়াতাড়ি চলে আসবে। আমাদের এই খারাপ সময় তুমি এমন কথা বলতে পারছো? তোমার ছেলে গ্রামে চলে এলে এমন কি হবে শুনি? রামেশ্বর পণ্ডিতের থেকে কতগুলো টাকা আমি ধার নিয়ে তবে আমার ছেলেকে আমি শহরে পাঠিয়েছিলাম কাজের জন্য। আমার ছেলে কাজ পেয়ে গেছে। এখন যদি আবার এভাবে চলে আসে, তাহলে হবে? কিন্তু তোমার অবস্থা বেশি ভালো নয়। তুমি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছো। এমন করলে তো হবে না। তোমার ছেলে আরো বেশি কষ্ট পাবে এটা শুনলে। তাছাড়া আমাকেও দোষ দেবে, আমি কেন তাকে কিছুই জানালাম না। যাই হয়ে যাক না কেন, কোনো কিছুই জানানোর প্রয়োজন নেই। তুই আমাকে কথা দে, চিঠিতে তুই কিছুই লিখবি না। এই এই আমি আমার দিব্যি দিলাম তোকে। আমি তোমার কথা এখন আর মানতে চাইছি না, কারণ এখন আমার কাছে তোমার সুস্থতা বেশি প্রয়োজন। তোমার কিছু যদি হয়ে যায়, তোমার ছেলেকে আমি কি জবাব দেব বলো তো? আমাকে নিয়ে তুই চিন্তা করতে হবে না তোকে, আমি ঠিক হয়ে যাব। তাছাড়া আমি তোকে বলে দিচ্ছি, যদি চিঠিতে তুই এমন কিছু লিখিস, তাহলে আমার মরা মুখ দেখবি। এবার তুই ঠিক কর, তুই কি করবি। ঠিক আছে, ঠিক আছে, আমি এগুলো কিছুই বলবো না। তবু এমন অলক্ষণে কথা তুমি আর বলো না বুড়িমা, আমার যে খুব কষ্ট হয়। কি হলো গোপাল, কাজ রেখে এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে নাকি? হ্যাঁ স্যার, আমার কিছু বলবার ছিল। আমাকে যদি মাইনেটা দিতেন আর 2 দিনের ছুটি দিতেন, তাহলে আমি একটু মাকে দেখবার জন্য গ্রামে যেতে পারতাম। অনেকদিন হলো যাই না। দেখো গোপাল, ছুটি চাইলেই তো আর পাওয়া যায় না। এটা হলো অন্যের কাজ, অন্যের কাজে ছুটি পাওয়া দুষ্কর, তাই এখন কোনো ছুটি পাবে না। তাহলে তাহলে আমাকে মাসের মাইনেটা অন্তত দিয়ে দিন। আমি মায়ের কাছে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। মা একা গ্রামে থাকে, কিভাবে কি চলছে খাচ্ছে কিছুই তো জানি না। যেখানে অন্য কোনো শ্রমিকেরা টাকা পায়নি, সেখানে তুমি কিভাবে টাকা পাবে? এখন টাকা দেওয়া যাবে না। কিছুদিন পরে একসাথে কয়েক মাসের বেতন তুলে দেওয়া হবে সবার হাতে, তখন টাকা নিও। কিন্তু কিন্তু আমার মা অসুস্থ, আমার মাকে একটু দেখতে যাওয়া দরকার। আমাকে অন্তত একটা দিনের ছুটি দিন। বললাম তো কোনো ছুটি পাওয়া যাবে না। এখন ছুটি দিতে গেলে অন্য শ্রমিকেরাও ছুটির কথা বলবে, তখন আমি তাদেরকে কি বলবো? আমি তোমাকে ছুটি দিয়ে অন্যদের বঞ্চিত করতে পারি না।
দেখুন, আমরা এখানে কাজ করি, আমাদেরও জীবন অথবা সংসার বলতে কিছু আছে। আমরা এভাবে রোবটের মতো কিভাবে কাজ করতে পারি? যদি এতই কাজ করতে অসুবিধে হয় তাহলে এখানে কাজ করেছো কেন? কাজ থেকে চলে যেতে পারো। এখন তো দেখছি সেটাই করতে হবে। মাসের বেতনগুলো দিয়ে দেবেন, টাকা নিয়ে চলে যাব না হয়। কি হলো মেয়ে, তুমি আবার আমার বাড়িতে কি মনে করে এসেছো? আমি তো বললাম ওই ভিটে মাটি আমি কোনোভাবেই দেব না। আমার কাছে এসে অনুরোধ করে কোনো লাভ হবে না। দেখুন বাবু, আপনি একটু বোঝার চেষ্টা করুন। বুড়িমাকে যদি এই অবস্থায় বাইরে রাখি, এই শীতের রাতে বুড়িমা মরেই যাবে। মরে গেলে যাক, তা দিয়ে আমার দরকার কি? তোমার তো কিছুই হয় না, তাহলে তুমি এত চিন্তা করছো কেন? আমার ওই পৃথিবীতে কেউ নেই, বুড়িমারও ছেলে ছাড়া কেউ নেই, তাও ছেলে থেকেও না থাকার মতো। তাহলে আমরা দুজন কাদের কাছে যাব বলুন তো? কেন, আমি তো আছি। তুমি চাইলে আমার কাছেই আসতে পারো। আমি তোমাকে রানী করে রাখবো। তাহলে বুড়ির ওই ভিটে মাটিও দিয়ে দেব। মানে কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে তো? আহা, ঠিক থাকবে না কেন? কি বলছিস তুই? আমি ভাবনা চিন্তা করি বলছি। দেখ, তোর ওই পৃথিবীতে কেউ নেই, আমারও এই পৃথিবীতে কেউ নেই। তুই যদি আমার কাছে থাকিস তাহলে তোর আর কোনো দুঃখ থাকবে না। আমি ভেবেছিলাম আপনি ভালো মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে এই পৃথিবীতে আপনার থেকে খারাপ এবং বদ মানুষ আর হতেই পারে না কোথাও। যদি আমার প্রস্তাবে রাজি থাকিস তাহলে তোর বুড়িমার ভিটে মাটি আমি ফিরিয়ে দেব, না হলে তোরা রাস্তায় রাস্তায় পড়ে থাকবি। প্রয়োজনে সেটাই করব, তবুও আপনার মতো বুড়ো ভামের কাছে আমি কোনোদিন আসবো না। বুড়িমা, ও বুড়িমা, বুড়িমা, কথা বলো বুড়িমা, কথা বলো। এভাবে চুপ করে থেকো না, আমার সাথে একটু কথা বলার চেষ্টা করো। আমার আর কোনো শক্তি নেই রে। আমার মনে হচ্ছে আমার সময় শেষ হয়ে গেছে। ওপরওয়ালা আমাকে ডাক দিয়েছে, আমাকে এখন যেতে হবে। কি বলছো কি তুমি? তুমি কোথায় যাবে বলো তো আমাদেরকে ছেড়ে? তোমার ছেলে যদি এসে তোমাকে না দেখতে পায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? কিছুই হবে না রে, প্রত্যেকেই একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়। আমার সেই দিনটা বোধহয় এসেই গেল, তবে এভাবে এত কষ্ট দিয়ে চলে যেতে হবে আমি বুঝিনি। এসব কথা বলো না বুড়িমা, তোমার কিচ্ছু হবে না। দেখো, আমি চেষ্টা করছি তো, আমি দেখি এখানে একটু আগুন ধরাতে পারি কিনা, তাহলে তুমি একটু আরাম বোধ করবে। কিছুই করতে আর হবে না, যাওয়ার আগে ছেলেটাকে একটু দেখে যেতে পারলাম না, এই কষ্ট নিয়েই আমাকে মরতে হলো। বুড়িমা, তুমি আমাকে ছেড়ে যেও না গো। আমার যে পৃথিবীতে আর কেউ নেই তুমি ছাড়া। তুমি গেলে আমি যে একদম একা হয়ে যাব। আমার ছেলেটারও তো এই পৃথিবীতে কেউ রইল না রে। আমার ছেলেটাকে তুই দেখিস আর ওর একটু যত্ন করিস। যদি ও ফিরে আসে তাহলে আমার কথা বলিস। তুমি চিন্তা করো না বুড়িমা, আমি কালকেই চিঠি লিখে পাঠিয়ে দেব, যেন কালকেই তোমার ছেলে বাড়িতে ফিরে আসে। তোমার কিচ্ছু হবে না। বুড়িমা, ও বুড়িমা, তুমি কথা বলছো না কেন? বুড়িমা, বুড়িমা, চোখ খোলো, চোখ খোলো বুড়িমা। না, এটা হতে পারে না, হতে পারে না। এ কি রাধা, তুমি কান্না করছো কেন? এ বাড়ির সামনে বসে কি হয়েছে কি তোমার? তুমি এসেছো গোপাল, তুমি এত দেরি কেন করলে? তুমি গতকালকেও যদি আসতে তাহলে বুড়িমার এই অবস্থা হতো না। বুড়িমা অন্তত তোমাকে একটু দেখে যেতে পারতো। দেখে যেতে পারতো মানে কি হয়েছে? মায়ের সবকিছু আমাকে খুলে বলো। বুড়িমা আর এই পৃথিবীতে বেঁচে নেই গো। ওই রামেশ্বর পণ্ডিতের কারণেই বুড়িমা মারা গেছে। আমার মা মারা গেছে মানে? মা, ও মা, কথা বলো। দেখো, আমি ফিরে এসেছি। আমি আর যাব না শহরে, তোমার কাছেই থাকবো। আমার সাথে একটু কথা বলো মা, একটু কথা বলো।
বুড়িমা আর কখনো এই কথা বলবেন না। ওই রামেশ্বর পণ্ডিত তোমার মাকে অন্যায়ভাবে বাড়ি থেকে বের করে দিয়েছে। এই শীতের রাতে শীত সহ্য করতে না পেরে তোমার মা মারা গেছে। মাগো মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে সুখ শান্তি দিতে পারলাম না। সারাটা জীবন তুমি শুধু আমার জন্য কষ্ট করেই গেলে। আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। তুমি এমনভাবে বলো না গোপাল, তাহলে বুড়িমার আত্মার কষ্ট পাবে। ওই রামেশ্বর পণ্ডিতকে আমি কোনোভাবেই ছাড়ব না। ওকে আমি উপযুক্ত শিক্ষা দেব। আমি তোমার পাশে আছি, তুমি যা কিছুই করো না কেন আমি সব কিছুর জন্যই প্রস্তুত আছি। ওই রামেশ্বর পণ্ডিত আমাকেও নোংরা প্রস্তাব দিয়েছিল। যদি আমি নোংরা প্রস্তাবে রাজি হতাম তাহলে ওরা আমাদের বাড়ি ঘর সব ফিরিয়ে দিত। ওই পণ্ডিত মশাইকে আমি এই পৃথিবী ছাড়া করব। জানো গোপাল, তুমি এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর বুড়িমা এমন কোনো দিন নেই যেদিন এই পান্তা ভাত আর পুঁটি মাছের ঝোল করে রাখেনি তোমার জন্য। প্রতিদিন? কেন? আমি তো ভেবেছিলাম মা হয়তো এমনিতেই আমাকে পান্তা ভাত এবং পুঁটি মাছের ঝোলের কথা বলছে। না গো না, বুড়িমা সব সময় ভাবতো তুমি হয়তো ফিরে আসবে, আর ফিরে এসে তোমার প্রিয় পান্তা ভাত আর পুঁটি মাছের ঝোল খাবে। এই কারণে প্রতিদিন সেইটা রান্না করে রাখতো। এই তো তোমার জন্য নিজের হাতেই রান্না করে রেখে গেছে। কেঁদো না গোপাল, বুড়িমা অনেক কষ্ট নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছে। যাওয়ার আগে তোমাকে একটু দেখতেও পারলো না। এটাই তো আমার জীবনের সব থেকে বড় কষ্ট। আমার মা আমাকে এত ভালোবাসলো, অথচ আমি আমার মাকে ভালোভাবে রাখতে পারলাম না। এমন একদিন এলাম, তার আগের দিন মা পৃথিবী ছেড়ে চলে গেল। আমি কতবার বলেছি বুড়িমার অসুস্থতা নিয়ে তোমাকে একটু চিঠিতে লিখতে। বুড়িমা দিব্যি করিয়েছিল যেন তোমাকে তার অসুস্থতার ব্যাপারে কিছুই না জানাই। এই কারণেই কখনো জানাতে কিছু পারিনি আমি। আমি আমার মাকে ধরে রাখতে পারলাম না। মায়ের সাথে বসে এই আমার প্রিয় খাবার খেতে পারলাম না। আজকে মাকে বড্ড মনে পড়ছে। তুমি ওই রামেশ্বর পণ্ডিতকে শাস্তি দাও, তাহলেই তোমার মায়ের আত্মা শান্তি পাবে। ওই রামেশ্বর পণ্ডিতকে শায়েস্তা করবার জন্য পরিকল্পনা সাজাতে হবে, না হলে আমরা সফল হতে পারবো না। কি হলো মেয়ে? শুনলাম তোমার সেই বুড়িমা নাকি মারা গেছে। তাহলে এবার আবার আমার কাছে কিসের জন্য এসেছো? ওই যে আপনি আমাকে একটা প্রস্তাব দিয়েছিলেন না, সেই প্রস্তাবটা নিয়ে আমি একটু ভেবেছি। এই কারণেই আপনার কাছে এসেছি। তাই নাকি? ভালো করেছো। ঠিক তো, ওই বুড়িটাও মরে গেল, তুমিও জনমের একা হয়ে গেলে। এখন তুমি আমার কাছেই থাকতে পারবে, কোনো সমস্যা নেই। একদম ঠিক, কোনো সমস্যাই নেই। কিন্তু এবার কিভাবে সমস্যা তৈরি করতে হয় সেটাই আমি দেখাবো। এটা কি হলো? গোপাল আবার কিভাবে, মানে কোন দিক থেকে বের হয়ে এলো? রাধা, তুমি কোনো কিছু করেছো নাকি? আমি এখনো কিছুই করিনি। যা করবে গোপাল নিজেই করবে, এবং যা করবে সেটা আপনি নিজে চোখে দেখতেও পারবেন। এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমি কিন্তু গ্রামের সবাইকে ডাকবো। তোকে ডাকতে হবে না, আমি নিজেই ডাকবো গ্রামের সবাইকে। তারপর গ্রামের সবাই মিলে তোর উপযুক্ত শাস্তি দেবে। বারবার কুপ্রস্তাব দিয়েছিস। তোর চরিত্র ব্যবহার এতটা খারাপ আর এতটা জঘন্য যা মানুষ কল্পনাও করতে পারে না। আবার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও তোমরা। আমি আর কখনো এমন করবো না, কাউকে কোনোদিন প্রস্তাব দেব না। প্রস্তাব দেওয়ার মতো অবস্থায় থাকলে তো কোনোদিন প্রস্তাব দিবি। সেই অবস্থায় তো আমি তোকে রাখবো না। তুই দেখ শুধু এবার তোর কি হয়। রাধা, ওকে ধরো তো। ওকে এখনই ধরে বেঁধে গ্রামের লোকেদের কাছে নিয়ে যেতে হবে। এটাকে একদম ছাড়বে না, কোনোভাবেই না। এই শয়তানটার জন্য আমাদের মা মারা গেছে। কত শতবার এই শয়তানটার কাছে ভিক্ষা চেয়েছিল বুড়িমা, কিন্তু এই শয়তানটা কোনোভাবেই আমাদের কথা শোনেনি। ওর একটাই মাত্র শাস্তি আছে। ওর মুখে কালি মাখিয়ে সারা গ্রামে জুতোর মালা গলায় পরিয়ে ঘুরিয়ে তারপরে গ্রাম থেকে বের করে দিতে হবে। তার আগে ওকে একটু উত্তম মধ্যম দাও, যেন কোনোদিন আর কোনো মেয়েকে খারাপ প্রস্তাব দিতে না পারে। হয়েছে হয়েছে, এবার তোমরা সবাই থামো। ওর মুখে কালি মাখানো হোক আর গলায় জুতোর মালা পরানো হোক।
এই জুতোর মালা গলায় দিয়ে সারা গ্রাম ঘুরে গ্রাম থেকে সারা জীবনের জন্য বেরিয়ে যাবি শয়তান, আর যেন কোনো দিন এই গ্রামে তোকে দেখতে না পাই। এইটুকু শাস্তিতে ওর কিছুই হবে না। ওকে যদি আমি খুন করে ফেলতে পারতাম তাহলে আমার শান্তি হতো। শান্ত হও, ওর যা শাস্তি দেওয়ার তা আমরা দিয়েছি। ওকে যদি ফের আরেকবার এই গ্রামেতে দেখতে পাই তাহলে ওর আরও শাস্তি দেওয়া হবে। এবার যা করবার ওপরওয়ালা নিজেই করবে। আমাকে কি তোমরা আর একটা সুযোগ দিতে পারো না? তুই এখন এখান থেকে বিদায় হবি নাকি এই গ্রামবাসীদের হাতে গণপিটুনি খেয়ে মরবি, কোনটা? তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? আমারও অনেক কষ্ট হচ্ছে। তোমার বিয়ে নিয়ে বুড়িমার অনেক অনেক স্বপ্ন ছিল, কিন্তু বুড়িমা তোমাকে শেষ দেখাও দেখে যেতে পারেনি। তোমার বিয়ে তো অনেক দূরে থাক। সবকিছুই আমার প্রতিকূলে, বুঝলে তো। আমি আমার মাকে দেখতে পারলাম না, ভালো রাখতে পারলাম না, মায়ের সাথে বসে দুদণ্ড সুখ দুঃখের কথাও বলতে পারলাম না। না গো, আমরা সারা জীবন মনে রাখবো। মা বেঁচে থাকবে আমাদের স্মৃতিতে। এই কারণেই তো বিয়ের অনুষ্ঠানেও মায়ের সেই পান্তা ভাত আর পুটির ঝোলের ব্যবস্থা করা হয়েছে। আজকে খাচ্ছি আর মাকে মনে করছি। মনে হচ্ছে মা আমার পাশে বসেই আমাকে খাবার খাইয়ে দিচ্ছে। হয়তো মা আমাদের পাশেই বসে আছে, আমাদেরকে দেখছে এবং আশীর্বাদ করছে। তুমি কান্না করো না। তুমি যদি কান্নাকাটি করো তাহলে হয়তো মা কষ্ট পাবে। ঠিক কথা বলেছ, আমি আর কান্না করব না, আর কখনো শহরেও চলে যাব না। তোমাকে বিয়ে করেছি, আমি চাই না তোমার জীবনটাও আমার মায়ের জীবনের মতো হয়ে যাক। তুমি আর আমি মিলে এখন থেকে এই গ্রামে চাষাবাদ করে সুখে দুঃখে শান্তিতে বসবাস করব। আমি তোমার ঘরে পান্তা ভাত এবং পুঁটির ঝোল খেয়েই খুশি। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।